দিতে হবে। হিন্দি ভাষাভাষীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। কারণ তৃণমূল কংগ্রেসের কাছে বিহার উত্তরপ্রদেশের মানুষ খৈনিখোর, তারা বহিরাগত, চা বাগানের শ্রমিক যারা হিন্দি ভাষায় কথা বলেন, কয়েক প্রজন্ম আগে যারা অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসেছিলেন নিজের কর্মসংস্থানের জন্য, আজকে সেই বিশেষ স্থানে তৃণমূল কংগ্রেসের ধারাবাহিক পরাজয় এবং লোকসভা নির্বাচনের পরাজয়ের পরেও আজকে তাদের ভোটার লিস্টের থেকে নাম বাদ দিতে হবে। পশ্চিমবঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেস হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে, হিন্দি ভাষাভাষী মানুষের বিরুদ্ধে, খড়গপুরে বসবাসকারী দক্ষিণ ভারতীয় মানুষদের বিরুদ্ধে, চা বাগানে বসবাসকারী হিন্দি ভাষাভাষী মানুষদের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছে। এই ভোটার লিস্ট নিয়ে সতর্কীকরণের অর্থ একটাই, যে বিভাজনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করে দাও। যে মুখ্যমন্ত্রী একদা অনুপ্রবেশের কথা বলতে গিয়ে স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়ে ফেলে লোকসভা থেকে বেরিয়ে এসেছিলেন, আজকে সেই মুখ্যমন্ত্রী এবং তার দল তারা রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলছে। মুখ্যমন্ত্রীর শরীরী ভাষা, তার অস্থির পদচারণা, তার উদ্বেগ, তার আতঙ্ক আজকে চোখে মুখে ফুটে উঠেছে। কারণ মুখ্যমন্ত্রী জানেন যে দিল্লি নির্বাচনের পর টার্গেট পশ্চিমবঙ্গ। তিনি বলছেন বাংলাকে টার্গেট করেছে। হ্যাঁ, টার্গেট করা হয়েছে। এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে পারলে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া শুধু নয়, পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে, পশ্চিমবঙ্গের নতুন কর্মসংস্থান সৃষ্টির স্বার্থে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গকে যাতে পশ্চিম বাংলাদেশ না বানিয়ে দেওয়া যায় সেটার স্বার্থে আজকে তৃণমূলকে টার্গেট করা হয়েছে, যে পশ্চিমবঙ্গের মানুষকে সংঘবদ্ধ করে দলমত নির্বিশেষে আজকে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিতে হবে। তার দল 26 সাল পর্যন্ত থাকবেন কিনা সেটা আমাদের জানা নেই। তার দল ঐক্যবদ্ধ কি ঐক্যবদ্ধ নয়, তার দলে কে নেতৃত্ব দেবেন, কে গলা কেটে ফেলবেন, কে আত্মহত্যা করবেন, তা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। আমাদের কাছে তৃণমূল একটা সংঘবদ্ধ অভিশাপ, যারা কার্যত পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, শুধু নয় পশ্চিমবঙ্গের প্রকৃতিকে ধ্বংস করেছে, পশ্চিমবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা প্রাকৃতিক ভারসাম্যকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকারকে পশ্চিমবঙ্গের মাটিতে টিকে থাকার কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী এজেন্সির কথা বলছে, আজকে তো স্বীকার করে নিলেন, আজকে তো নাম করলেন একটি এজেন্সি। তিনি নিজে তার নিজের দলের যে এজেন্সিকে দিয়ে সরকার পরিচালনা হচ্ছে, যে এজেন্সির বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন অবজারভেশন আজকে পশ্চিমবঙ্গ সরকারকে পরিচালিত করছে। সরকারের বাইরে থেকে সমান্তরাল ভাবে একটা সরকার 3 বছর ধরে চলেছে। ট্রান্সফার, পোস্টিং, পানিশমেন্ট পোস্টিং সমস্ত তৈরি করছে আজকে একটি এজেন্সির নির্দেশে। এটা কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবিধানিক ব্যবস্থা মেনে কোনো সরকার পরিচালনার পদ্ধতি নয়, যে পদ্ধতি তৃণমূল কংগ্রেস করেছে। আমরা তাই পশ্চিমবঙ্গবাসীর সমস্ত মানুষের কাছে, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে, যারা শুভবুদ্ধি সম্পন্ন ভারতীয় মুসলমান আছেন, তাদের কাছেও আমাদের আবেদন যে এই রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবেন না। আমাদের সংখ্যালঘুদের কাছে বিশেষ করে আবেদন যে একবার কাগজে কলমে মিলিয়ে দেখুন, গত 12 বছরে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা কত। আপনারা আপনাদের নিজেদের গ্রামের চেহারাটা দেখুন, আপনাদের নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে দেখুন, আর গুজরাটে যে মুসলমান বসবাস করছে তার চেহারাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কতদিন দুধের গাই হয়ে থাকবেন, কতদিন তৃণমূল কংগ্রেসের ক্রীড়নক হয়ে থাকবেন, কতদিন ভোটার হয়ে থাকবেন, কতদিন মুসলমান হয়ে থাকবেন। আজকে আপনাদেরও এটা চিন্তা করবার সময় এসেছে।
আজকে যেভাবে মুখ্যমন্ত্রী ভোটার লিস্টের নাম করছেন, মুখ্যমন্ত্রী বলছেন নিজের লোককে বসিয়ে দিচ্ছে। কোথায় কিভাবে নিজের লোক বসেছে? তা মুখ্যমন্ত্রী কি চান যে আমাদের অসুর রূপী যিনি একদম পুরো কালী, মানে আমাদের কুমোরটুলির একদম বাধাই করার ছাঁচ, যাকে দেখা গেছিল পঞ্চায়েত নির্বাচনে এবং মিউনিসিপ্যালিটি নির্বাচনে, যিনি এখানে রাজ্য নির্বাচন কমিশনার আছেন, ওনাকে নিয়ে গিয়ে ভারত সরকার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে? একটা এত বড় হাই ভোল্টেজ নির্বাচন হলো দিল্লিতে, মুখ্যমন্ত্রী নিজে সমর্থন জানালেন আপকে। মুখ্যমন্ত্রী স্টার ক্যাম্পেইনার শত্রুঘ্ন সিনহা, বিহারী বাবু, তিনি পর্যন্ত পৌঁছে গেলেন বিভিন্ন বিহারি মহল্লায়, বক্তৃতা করলেন। পরিণতি কি হলো? বোমা নেই, গুলি নেই, বুথ দখল নেই, থান কাপড় বিতরণ নেই, জেসিবি দিয়ে বাড়ি ভাঙা নেই, রক্তাক্ত কোনো শরীর নেই, কোনো জায়গায় রিপোলের কোনো দাবি নেই, একদম সংঘবদ্ধ নির্বাচন করলো। এতটাই কনফিডেন্ট অরবিন্দ কেজরিওয়াল যে বলে দিলেন বিজেপি ঘোড়া কেনা বেচা করছে। আজকে সেই মুখ্যমন্ত্রীকে পর্যন্ত প্রত্যাখ্যান করেছে ভারতবর্ষের মানুষ, দিল্লির মানুষ। আজকে তিনি জয় নিয়ে যে কথা বলছেন, তিনি মহারাষ্ট্রবাসীকে, দিল্লির সচেতন মানুষকে তিনি অপমান করছেন। মুখ্যমন্ত্রী জেনে রাখা উচিত যে দিল্লিতে যে কটি জায়গায় বাঙালি বসবাস করে, চিত্তরঞ্জন পার্ক, মুখ্যমন্ত্রী তৃণমূল রাজ্যে প্রচার করেছিল, জিততে পারেননি, পরাজিত হয়েছে। দিল্লির বাঙালি, বাংলা ভাষাভাষী যারা ভোটার আছেন, দিল্লির বাঙালিরা একতরফা 90% বেশি ভোট বিজেপি কে দিয়ে আজকে দিল্লিতে একটা অপশাসন, একটা মিথ্যাচার এর শেষ করেছে। মুখ্যমন্ত্রী এ রাজ্যে এসেছিলেন যে ন্যারেটিভকে সামনে রেখে, যে মানুষকে ভয় মুক্ত করবে। আর দিল্লিতে মুখ্যমন্ত্রীর ভাই যে ন্যারেটিভকে সামনে রেখেছিলেন যে ভারতবর্ষের রাজনীতির গতিমুখটা তিনি বদলে দেবেন, সমস্ত রাজনৈতিক দল দুর্নীতিগ্রস্ত, সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব দুর্নীতিগ্রস্ত, তাই পরিচ্ছন্ন ভাবমূর্তির স্বার্থে, একদম নির্ভেজাল স্বচ্ছতার স্বার্থে তিনি একটি সরকার তৈরি করতে চেয়েছিলেন। তৈরি হলো দিল্লির সরকার। সিএজির রিপোর্ট বলছে 2000 কোটি টাকার বেশি লোকসান করে দিয়েছে তার আবগারি পলিসি, যার অধিকাংশটাই গেছে আজকে সেখানে তৃণমূল, আজকে ওখানকার আপ নেতাদের পকেটে। আজকে এখানেও সেই একইভাবে দেখছেন, একইভাবে রেশন কেলেঙ্কারি। আজকে নীল, লাল, গোলাপি পাঞ্জাবি পরে তারা সবাই ঘোরাফেরা করছেন, যারা এমন ভাবে বেল পেয়ে আচরণ করছে তৃণমূল, যেন মানে সমস্ত দোষ থেকে তারা মুক্ত হয়ে গেছে। কেউ বাইরে হয়তো দীর্ঘদিন থাকবেন না, সেটা আদালতের বিষয়, এই নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু আমরা আবেদন করব সমস্ত সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে, সমস্ত ভারতীয় মুসলমানদের কাছে, এবং বিশেষ করে হিন্দি ভাষাভাষী মানুষের কাছে, যারা অন্য দক্ষিণ ভারতীয় ভাষায় যারা কথা বলেন সেই মানুষের কাছে, যারা কুলি ভাষায় কথা বলেন বিভিন্ন অঞ্চলে, আমাদের চা বাগানের মানুষের কাছে, তাদের প্রত্যেকের কাছে আবেদন, আপনারা সচেতন থাকুন, নাহলে আপনাদের নাম আজকে এই লিস্ট থেকে বাদ পড়ার জন্য তৃণমূল সর্বপ্রকার চেষ্টা করবে। তৃণমূল পরাজয়ের আগে পরাজয় মেনে নিয়েছে, হারের আগে হার মানা হার গলায় পড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রীর আজকে তার শব্দ চয়ন বারবারই এটা প্রমাণ করে দিচ্ছে যে এবার তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত। কিন্তু আমাদের সচেতন একটি বিষয় রাখতে হবে যে কোনো অবস্থায় বাংলাকে ভাগ করা যাবে না, বাংলার বিভাজন হবে না। পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গবাসীর, পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল হিন্দু বাঙালিদের সেপারেট হোমল্যান্ড হিসাবে। আজকে সেইটাকে, সেই ইতিহাসটাকে মনে রেখেই আজকে আমাদের এগিয়ে রাখতে হবে। এই হিন্দু বাঙালিদের বিরুদ্ধে, উদ্বাস্তুদের বিরুদ্ধে, হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, ভোটার লিস্টকে সামনে রেখে আজকে মানুষকে সচেতন হয়েই এই তৃণমূলী চক্রান্তকে রুখতে হবে। মমতা ব্যানার্জি কেন কবে বৈঠক ডাকবেন সেটা আমাদের কিছু বিষয় আছে, ওটা ওনার ব্যাপার। তৃণমূল কংগ্রেসের কোনো বিষয় আমরা উৎসাহী নয়। ওনার পারিবারিক ব্যাপার, উনি কিভাবে রান্না করবেন, কোনটায় ঝাল বেশি দেবেন, কোনটায় নুন বেশি দেবেন, ওনাদের বিষয়।
মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার বলার সময় তিনি বলছেন যে নির্বাচন কমিশনে ওরা নিজেদের লোককে বসিয়েছে, এবং এই প্রসঙ্গে তিনি বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সমবায় দপ্তর, অপারেশন ডিপার্টমেন্ট, তার সচিব, তাকে বসিয়ে দিয়েছে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনে যতদিন এই ধরনের লোক থাকবে, নির্বাচন কমিশন কোনোদিন নিরপেক্ষ হতে পারবে না। আসলে তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আতঙ্কে ভোগেন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন লোকসভা কিংবা রাজ্যসভায় বক্তব্য রাখবেন, তখন দেখবেন তার এত তীর্যক বক্তব্যের পরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উঠে কেউ কোনো শব্দ উচ্চারণ করেন। উনি সামনে এলেই বিগলিত করুণা জাহ্নবী যমুনা, আর সরে গেলেই তার বিরুদ্ধে আক্রমণ। তো উনি কি চাইছেন এখানে যিনি আছেন, এখানে যিনি অসুর রূপী নির্বাচন কমিশনার আছেন, ওনাকে ওখানে তুলে বসিয়ে দেওয়া হবে? ভারতবর্ষের কোন নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। বাংলা থেকে গিয়ে এরা দু একটি কথাবার্তা বলে, কিন্তু কোথাও কোনো অভিযোগ নেই। বিজেপির আয়ু আর 2-3 বছর, এর মধ্যে ওরা বাংলাকে টার্গেট করেছে। বাংলা যেহেতু সব বিষয়ে কথা বলে, বাংলাকে টার্গেট করতেই হবে, কিন্তু বেশি ভাববেন না। বিজেপির আয়ু আর 2-3 বছর, বিজেপির আয়ু আর 2-3 বছর বলছেন মমতা ব্যানার্জি, এবং এই 2-3 বছরের মধ্যে ওরা বাংলাকে টার্গেট। বিজেপি সর্বভারতীয় নেতারা বিষয়টি নিয়ে চিন্তা করবেন, কারণ আমরা এখানে তো দেখেছি, আমরা গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি পেয়েছি, গীত বিতানের পরিবর্তে কবিতা বিতান পেয়েছি, আমরা বিশ্বভারতীর পরিবর্তে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় পেয়েছি, আমরা মুখ্যমন্ত্রীর গান পেয়েছি, কবিতা পেয়েছি, সুরকার রূপে তিনি আত্মপ্রকাশ করেছেন। এবার মুখ্যমন্ত্রীর হাত থেকে আমরা দেখতে পাবো যে গুপ্ত প্রেসের পরে, বিশুদ্ধ সিদ্ধান্তের পরে মমতাময়ী পঞ্জিকা। সেই জন্য দিল্লির নেতারা চিন্তা করবেন, আর উনি যে পঞ্জিকা নিয়ে আসবেন, তোমরা একটা ব্যাপারে নিশ্চিত, 365 দিনের মধ্যে 200 দিনই অমাবস্যা থাকবে। না, এই যে বলা হচ্ছে যে বিজেপির আয়ু আর 2-3 বছর, এর আগেও আমরা আমার কাছে টিয়া পাখি নেই, ওনার কাছে থাকতে পারে। উনি তো এখন পর্যন্ত, তার আগে পর্যন্ত উনি জ্যোতির্বিদ ছিলেন। 144 বছর নিয়ে কুম্ভকে কি একটা বলে দিলেন, একটা সম্প্রদায়কে খুশি করবার জন্য। এখন আবার আয়ুর ব্যাপারে বলছেন। এবার উনি জ্যোতিষশাস্ত্র নিয়ে চিন্তা ভাবনা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 বছর যেটা বলেছেন, এটা ওনার ভেতর থেকে, এটা ওনার অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা কথা। উনি তো বুঝতে পারছেন যে ক্ষমতা চলে যাওয়ার পর তারই তৈরি করা এই যে সন্তান তৃণমূল কংগ্রেস, এই দলটারই কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু মুসল পর্ব শুরু হয়ে গেছে। এর মধ্যে তৃণমূলকে মারছে, কাউন্সিলররা সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোচ্ছে না, পঞ্চায়েত প্রধান রাত্রিবেলা কেউ ডাকলে শব্দ করছে না, কেউ আবার দেখাশোনা করবার জন্য চায়ের দোকানে পর্যন্ত বসছে না, বাইরে থেকে বিহার থেকে লোক নিয়ে এসে পাশে বসিয়ে রেখেছে। এখানকার শুটারদের উপরে কোনো বিশ্বাস নেই। এই পরিস্থিতি। মুখ্যমন্ত্রী আজকে বীরভূমের সংগঠনের ব্যাপারে অনুব্রত মণ্ডল, কাজল শেখ সবাইকে নিয়ে চলতে বলছেন, কিন্তু যখন তিনি ওই বক্তব্য রাখছেন, সেই সময় বীরভূমে অনুব্রত এবং কাজল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে, এবং সেখানে 8 জন আহত। অনুপরমাণু নিয়ে বেশি খেলা করতে নেই। একবার যদি বেরিয়ে যায়, একবার যদি সেখানে রেডিয়েশন শুরু হয়ে যায়, সেটাকে আর ফিরিয়ে আনা যায় না। একবার আপনি ছেড়ে দিয়েছেন, বাজারে ভেতরে মলিকিউলার বন্ডকে ভেঙে দিয়েছেন। এই আণবিক শক্তি নিয়ে লাভালাভ নিয়ে খেলাধুলো করতে গেলে সেটা চলতেই থাকে, চেন রিয়াকশন, ও চলবে এখন চারিদিকে। গোষ্ঠীদ্বন্দ্ব নেতৃত্ব সব ফালতু কথা, আসল ভয় হচ্ছে বাঙালি হিন্দুদের যে কনফিউশন, সেটা হিন্দু ঐক্যে এই মুহূর্তে কাঁপছে যারা দোষণকারীরা। তাহলে কি মানে সবার জরুরি ভিত্তিতে কি হিন্দুত্ব নিয়ে একটা এজেন্ডা তৈরিতেই মুহূর্তে পাচ্ছে? কে হিন্দুত্ব এজেন্ডা তৈরি করছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। আমাদের কাছে তো ধর্মটা কোনো হাতিয়ার নয়। আমরা চাই যেন সামাজিক বহুত্ববাদ থাকুক, রাজনৈতিক বহুত্ববাদ থাকুক, প্রত্যেকে নিজের নিজের মত প্রকাশ করুক। ধর্মের নামে বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে। কেউ কুম্ভ মেলায় হিন্দু ঐক্য থেকে যদি কেউ ভয় পেয়ে যায়, কেউ আবার কোনো জায়গায় পুজোয় মানুষের ঢল থেকে যদি ভয় পেয়ে যায়, আমাদের কি করার আছে? আর মুখ্যমন্ত্রী এখন স্বয়ং জগন্নাথ দেবকে ধরে নিয়েছেন দীঘার পাড়ে, উনি আবার এসবের মধ্যে। মুখ্যমন্ত্রী আজকে ভোটার লিস্ট নিয়ে বলেছেন, ভোটার লিস্ট নিয়ে সতর্ক থাকবেন, অনেক ঢোকানো হবে।
এখন থেকেই ভোটার লিস্টের নাম নজর রাখার আবেদন করছি দলের কর্মীদের। দলের কর্মীদের যেটা বলেছেন উনি মুখে ওইটা বলেছেন, বার্তা দিয়েছেন অন্য। ভুয়ো নাম ঢোকাতে হবে না। তিনি বলতে চাইছেন তোমরা ভুয়ো নাম যেগুলো বাংলাদেশিদের ঢুকিয়েছো ঢোকাও। আমি বাজে আওয়াজ তুলে যে জায়গায় হোক হিন্দি ভাষাভাষী উদ্বাস্তু যারা আছেন বাংলাদেশ থেকে এসছেন তাদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করো। তেলেগু তামিল যারা আছেন তোদের নাম টাম গুলো বাদ দাও, চা বাগানের নাম বাদ দাও। এটাই হচ্ছে মূল লক্ষ্য। আর বেশি হই হই করে দিলে যে নামগুলো ঢুকিয়েছে সেগুলোকে যেন বিজেপি বাদ দেওয়ার চেষ্টা যে প্রক্রিয়া চালাচ্ছে ভুয়ো ভোটার, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে যেভাবে 50 জন কোনো জায়গায় 100 জন করে নাম ঢুকিয়ে রেখেছে, আমরা সেই নামগুলোকে চিহ্নিত করছি। আমরা আমাদের সাধ্যমতো সাংগঠনিক স্তরে আমরা সমস্ত জায়গায় এর উপরে কাজ করছি। দলের তিনি সব তারাপি সব রাজ থাকবে, অভিষেককে পাশে বসিয়ে আজকে বলেছেন মমতা, এবং একই সঙ্গে আইপ্যাককে নিয়ে চলার কৌশলী বার্তাও দিয়েছে। এতে কার কি এসে গেল? তিনি কাকে পাশে বসাবেন কাকে দূরে বসাবেন এড়িয়ে তো সাধারণ মানুষের দিকে এসে যায়। তিনি আইপ্যাককে দিয়ে কাজ করালে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসালে যে 40,000-এর ছেলে মেয়ে প্রতারিত হয়ে গেছে, যাদের চাকরি চলে গেছে, চাকরি বিক্রি হয়ে গেছে, সেটা নিয়ে কি কোনো কথা বলেছেন? 2026-এ আরো বড় খেলা হবে, আরো জোরে বল মারার নিদান দিয়েছেন কর্মীদের। 2026-এ আরো বড় খেলা হবে, আরো জোরে বল মারার নিদান দিয়েছেন কর্মীদের, এবং একই সঙ্গে বলেছেন 215টা আসন পাবে। মুখ্যমন্ত্রী রাজনীতিটাকে খেলা মনে করেন। জোরে বল মারা মানে বলছে আরো বিজেপির উপরে ঝাঁপিয়ে পড়ো, বিরোধীদের আক্রমণ করো, ভোটারদের আক্রমণ করো, জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভাঙো, বোমাবাজি চালু করো, ভয় পেও না। ওরাও একটু দমে যাচ্ছে, সবাই বুঝতে পারছে তো প্লেয়াররা যে দিনটা খুব একটা ভালো নেই। কারণ পুলিশও আগে থেকে বোঝে পরিবর্তনের কথাটা, যে দুষ্কৃতী সমাজ বিরোধীরা এরাও মাটির গন্ধটা আগে থেকে চিনতে। তো সেইভাবে তারা ভয় পেয়ে গেছে, তাদের হতোদ্যম করবার জন্য। কৃষির পারিষদের চাপে কি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন? তার কারণ কৃষির চাপে আনুগত্যের গাউনি। আমরা তৃণমূল কংগ্রেসকে কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ফিরহাদ হাকিম কিংবা হুমায়ুন কবিরের পার্টি বলে মনে করি। আমরা মনে করি তৃণমূল একটা প্রতিক্রিয়ার মধ্যে থেকে তৈরি হওয়া কিছু একটা গোষ্ঠী, হিংস্র জনগোষ্ঠী, যেটা সমস্ত দুষ্কৃতি যেখানে সম্পৃক্ত হয়ে গেছে। তো সেখানে কে কার লোক, কে কার ভাইপো, কে কার পিসি, এসব ভাষা আমাদের নয়। আমরা তৃণমূলকে এক বলে মনে করি, একটা সাম্প্রদায়িক শক্তি বলে মনে করি। যে দল থেকে দেবী দুর্গার সঙ্গে ঈদ উল ফিতরের ছুটির সঙ্গে কম্পেয়ার করে দেবী দুর্গাকে অপমান করা হয়, যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, তার সেই দুর্গাপূজার ছুটির সঙ্গে এখন ঈদ উল ফিতরের ছুটির সঙ্গে সম্পর্ক টেনে আনা হয়, এর থেকে বড় দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হতে পারে না। তৃণমূল কংগ্রেসের এই বিভাজনের রাজনীতি 1946 সালের আগে যে পরিস্থিতি ছিল পশ্চিমবঙ্গে, সেই জায়গায় নিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি নাকি কমলাল, সবে বড়তে 2 দিন ছুটি রটিয়ে দিলে পঞ্চম বর্মার জন্মদিনে তোমাদের খেয়াল রাখা হয় না, এদিকে তোমরা রাজবংশী ভোট টানো, মতুয়া মতুয়া করো, ভোট মিটে গেলে ফতুয়া পড়িয়ে দাও। বিজেপিকে আমরা এখন গেরুয়া কমরেড বলে ডাকবো। ওরা ধর্ম কিছু জানে না, ওরা বাইরে হলুদ ভিতরে সব লাল। আপনারা দুর্গা, কালী, সরস্বতী পুজোয় কটা করে ছুটি দেন, বড়দিনও তো বাদ দিয়ে দিয়েছেন। বিশ্বকর্মা হাফ ডে দিয়ে আমরা, যে অফিসার ওই বদমাইশিটা করেছিল ওকে কিন্তু আমরা সাসপেন্ড করেছি। খুঁজে বার করে অনেক চেষ্টা করে একটা যুক্তি তৈরি করেছেন উনি। বাংলার মানুষ বুঝে গেছে আসলে তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে। এবার মানুষ যখন সংঘবদ্ধ হচ্ছে, তার নিজের কনস্টিটিউয়েন্সির মানুষ যখন আতঙ্কিত হয়ে গেছেন যে পশ্চিমবঙ্গটা আর থাকবে কিনা, তার জন্য একটু প্রলাপ লাগানোর চেষ্টা করেছেন মাত্র। আর পশ্চিমবঙ্গটারই ছুটি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পুজোর ছুটি দিয়ে কি হবে? দেখুন, সমস্ত কথার তো উত্তর দেওয়া সম্ভব নয়। আর মুখ্যমন্ত্রী একজন প্রতিভাবান। আমি তো আবার বলছি যে তিনি তবলায় জল তরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন। তিনি যে কোনো মানুষের টাকে চুল পর্যন্ত গজিয়ে দিতে পারেন। তার শব্দবন্ধের প্রতিক্রিয়া বা তার ন্যারেটিভের পাল্টা ন্যারেটিভ তৈরি করা আমাদের প্রতিভা নিয়ে আমরা কেউ জন্মাই। এই যে প্রাদেশিকতা, পঞ্চানন বর্মা, মতুয়া এদের কথা বলছেন যে ভোটের আগে বিজেপি ব্যবহার করে, ভোট মিটে গেলে
দেখো, তৃণমূলের রাজনীতি খণ্ড বিখণ্ডের রাজনীতি, তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি, তৃণমূলের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি, আমাদের রাজনীতি সংঘবদ্ধতার রাজনীতি। এই পার্থক্য তো আছে, থাকবে এবং থাকাটাই স্বাভাবিক। অভিষেক পুরো বিষয়টা বুঝিয়ে বলেছেন। আমি আরো একবার বলে দিচ্ছি, ভালো কাজ করলে পুরস্কার দেব, আর যারা শুধু ভাষণ দিয়ে চলেন, বিজেপির বিরুদ্ধে খেলতে নামালে লড়তে পারেন না, তাদের জন্য কোনো আমার দয়া মায়া নেই। দয়া মায়া কুড়ে ঘরের লোকটার জন্য আছে যারা দলের জন্য কাজ করে। ভাষণবাজি করবেন আর বিজেপি কুঁড়ে ঘরের কোনো লোক এখন আর তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বে নেই, কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের কারোর আর কুঁড়ে ঘর নেই। তৃণমূল কংগ্রেসকে নেতাদের, গ্রামের নেতাদের দেখলেই চেনা যায়, একদম ঝাঁ চকচকে স্করপিও গাড়ি, ওপরে 150 ব্যাচ, বলে দিতে হয় না কে তৃণমূল আর কে তৃণমূল নয়। এটা বলতে চাইছেন যারা ঠিকঠাক এলাকায় ভোটের পরে ভাঙচুর করতে পারোনি, বিজেপির মাটির ভাড়ি ভেঙে দিতে পারোনি, তাদের দলে কোনো জায়গা নেই। ভোটার লিস্ট নিয়ে নতুন কমিটি করলেন তিনি, যে ভোটার লিস্ট নিয়ে একটু আগে আমরা আলোচনা করছিলাম, তাতে তাৎপর্যপূর্ণভাবে সুব্রত বক্সির নেতৃত্বে সেই কমিটি, সেখানে ভেতরে আমরা দেখলাম প্রায় 23-25 জন রয়েছে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রতিনিধি, তাতে রাজ্যসভার সাংসদদেরও গুরুত্ব দিয়ে রাখা হয়েছে, আবার একবারে যারা এমএলএ তাদেরও রাখা হয়েছে। এই যে ভোটার লিস্টের জন্য বিশেষ কমিটি, এরা কাল থেকে বসবেন, 4 জন করে টাস্ক নিয়ে সলভ করবেন, কিন্তু সুব্রত বক্সিকে ভরসা রাখলেন কমিটির মাথায় রাখার জন্য। সুব্রত বক্সিকে নেতৃত্ব দিয়ে এই কমিটি তৈরি করা হলো, ভোটার লিস্ট কারেকশন বা নজর রাখা। সুব্রত বক্সি এমনি শরীরটা ভালো যাচ্ছে না, এত কাজের চাপ দিয়ে দিলেন, যেসব সোনার টুকরো ছেলেরা এদিক ওদিকে বসে আছে, এটা তো কোনো কাজ নয়, এটা অকাজও নয়, এটা কোনো কিছুই নয়। আর এটা তো ছিল সাংগঠনিক বৈঠক। এই সাংগঠনিক বৈঠকে আপনারা এই বৈঠক নিয়ে এত ইন্টারেস্টেড হয়ে পড়লেন কি করে? আপনারাই এত কথা জিজ্ঞেস করছেন। এই যে এই কারণে একটু আগে যে প্রশ্নটা উঠছিল যে ভোটার লিস্টের কমিটি সারা রাজ্যে তৈরি হলো সুব্রত বক্সির নেতৃত্বে, কিন্তু একটা বিদ্রোহ তলায় মতামত দিয়ে দিলেন, বীরভূমের ক্ষেত্রে অন্যভাবে কাজ হবে, ওদের অন্য একটা কমিটি করা হবে, অনুব্রত কাজলকে কনফিডেন্সে নিয়ে কাজ করতে হবে, আশিস শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে, যে জেলা সভাপতি শুনবে না আমি কিন্তু ছাড়বো। এই যে বীরভূমে বিদ্রোহ, না, বীরভূমে অনেক কিছু আছে মাটির নিচে, বীরভূমে পাথর আছে, তো সেই জন্য বীরভূমের রাজনীতির ভারসাম্যটা একটু অন্যরকম। ওখানে একজন মহাত্মা গান্ধী আছে, সে স্কোয়ার ফিটে সরকারি লোক বলছে, সে আবার স্কোয়ার ফিটে নাকি 5 টাকা নিয়ে নিচ্ছে, এসব বিভিন্ন রকমের গল্প ওখানে ঘুরে বেড়ায়। তো যেখানে এত পাথর আছে, পাথর ছোড়াছুড়ি হবে, মাঠ এত প্রেশার আছে, সেই জন্য একটা স্পেশাল দায়িত্ব আলাদা করে দিচ্ছে। এরা এত চাপ নিতে পারবে না। সুব্রত বক্সির শরীর ভালো যাচ্ছে না, ওখানে গেলে আবার যদি স্টোন চিপ ছুঁড়ে মারে, তো এই অসুবিধা আছে, ওই জন্য করে দিচ্ছে। ভোটেলেই তৃণমূলকে চার্জশিটের নাম তোলা তৃণমূল নেতাদের, ভোটেলেই মনে পড়ে তৃণমূলের নেতারা চোর 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 বলে তেড়ে আসা। আর্জিকর নিয়ে তো এত কিছু করলে, আর্জিকরে আমাদের কিচ্ছু করতে পারবে, আর্জিকরে আমাদের কিচ্ছু করতে পারেনি, ভোটেলেই মনে পড়ে চার্জশিটে তৃণমূলের নাম। আসলে তৃণমূল তো এইভাবেই করে থাকে, সিআইডি এইভাবেই চলে, পুলিশ এইভাবেই চলে, সেই জন্য প্রত্যেকের মধ্যেই তৃণমূল কংগ্রেস অন্যের নিজের ছায়াটাই দেখতে পায়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি জমি চেনেন, রাজনীতির গন্ধটা তিনি আগে থেকে পান। অনেকজন যে ঢুকতে চলেছে হয়তো বুঝতে পেরেছেন, মনে হচ্ছে ওনার কাছে খবর আছে। কুচুটে উৎসাহ স্বৈরাচারী দল কোথাকার, জবাই মাধাই গদাই, সাথে আরো একটা আছে, না ওদের কথা এখন বলবো না, আগে পুরোটা জেনে নিই তারপর বলবো। ওই যে নিমাইটা তারপরে আছে, উনি তার নামটাকে খুঁজে আনুন, তারপরে আমরা যা বলার বলবো। খেলার উনি ক্লাসিফিকেশন করে দিয়েছেন, উনি বলেছেন খেলা 1, খেলা 2, খেলা 3, খেলা 4, এবং সেখানে বলে দিয়েছেন খেলা নাম্বার 1 ভোটার লিস্ট, খেলা নাম্বার 2 মানুষের সঙ্গে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, খেলা নাম্বার 3 এলাকায় কারা আসছে কারা যাচ্ছে নজর রাখতে হবে, দাঙ্গা যাতে না হয় নজর রাখা দরকার, খেলা নাম্বার 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে ভোটার লিস্ট থেকে খেলা শুরু করতে হবে। খেলা নাম্বার 5 একটাই আছে, বড় খেলা, সে খেলাটা হচ্ছে বাবুঘাটে ফিরহাদ হাকিমের সাজানো ঘাটে তৃণমূল কংগ্রেসের বিসর্জন, সপরিবার। আর ওই যে অভিষেক যে 215টা বলেছে, 215টা পার করবো, তারপর কোনো কথা, বিজেপি এবার যা পেয়েছে সেটা ওদের পেতে দিলে চলবে না,
লোকসভায় যে বিধানসভাগুলো হেরেছে সেগুলো ঢোকানোর চেষ্টা করবে, কেয়ার নেবেন? লোকসভায় যে বিধানসভাগুলো হেরেছে ওগুলোতেও আমি তো আবার বলছি, মুখ্যমন্ত্রীর আজকে শরীরী ভাষা, মুখ্যমন্ত্রীর শব্দচয়ন, মুখ্যমন্ত্রীর ঘোষণা, মুখ্যমন্ত্রীর ছন্দবদ্ধতা, মুখ্যমন্ত্রীর আক্রমণ থেকে একটা জিনিস প্রমাণিত, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, মুখ্যমন্ত্রী হারটা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রীর হতাশা, মুখ্যমন্ত্রীর আতঙ্ক, মুখ্যমন্ত্রীর পরাজয়ের সেই দিনটা আজকে মুখ্যমন্ত্রী চোখের সামনে দেখতে পাচ্ছেন, আর তার থেকে এ ধরনের বক্তব্য রাখছেন। সিম্বল শেষ কথা বলবে, তোমরা হঠাৎ করে নেতা হয়েছো, সিম্বল চিনি না, নেতার নাম বলে বেড়াচ্ছ, কেউ তৃণমূল বোঝে না, এদিকে দাদার রাজনীতি করি উঠিয়ে সোশ্যাল মিডিয়া দেখি আমি। কিন্তু প্রতীক না থাকলে আপনি এমএলএ কাউন্সিলর হতে পারতেন কোনোদিনও, পঞ্চায়েতের জেতার ক্ষমতা ছিল। প্রতীকটা আসল, এটা মাথায় রেখে জোড়া করে মাথায় রেখে মা মাটি মানুষ নিয়েই কাজ করতে হবে। প্রতীকই আসল, প্রতীক না থাকলে আপনি পঞ্চায়েতেও জিততে পারতেন না। ওর ছোট বিজেপি কি এই বিষয় বলবে? এ বিষয়ে যা বলার তৃণমূল কংগ্রেসের অন্য কারোর থেকে গিয়ে প্রতিক্রিয়া নিন। কেউ যদি সাহস করে দিতে পারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তিনি বলতে পারবেন। সব তো রাত্রিবেলা টেলিফোনে কেউ বলেন, মনের দুঃখের কথা সাংবাদিকদের বলেন, সামনে কেউ দাঁড়িয়ে বলতে পারেন না। ওই জন্য তিনি বলছেন, ঠিকই বলছেন। দলীয় কর্মীদের শিক্ষা নেই। প্রতীক সমেত প্রতীককে আমরা অমর্যাদা করছি না, কিন্তু আমি বলছি যে তৃণমূলের চলে যাওয়া অবশ্যম্ভাবী। তৃণমূল হারছে, তৃণমূল চলে যাচ্ছে, যাবার বেলায় এরকম একটু হয় বেলা শেষে। আমাদের একটা এজেন্সি আছে, কিন্তু পিকের আইপ্যাক এটা নয়। ওইটা ওই দলটা অন্য জায়গায় কাজ করছে, ওরা এখানে কাজ করে না, এরা অন্য টিম। উল্টো পাল্টা বলা বন্ধ করুন, সবাই মিলে মিশে কাজ করতে হবে। ওনার টিম তাহলে আইপ্যাক নয়। দেখুন, ওনার কোন টিম আন্টার্কটিকায় কাজ করছে কিংবা কোন টিম গিয়ে মঙ্গল গ্রহ থেকে পশ্চিমবঙ্গের রাজনীতির পর্যবেক্ষণ করছে সেটা তো আমাদের জানা নেই। আমরা মনে করি রাজনীতি মানুষের জন্য এবং মানুষ মানুষের জন্য। সুতরাং মানুষের কথা, মানুষের ব্যথাকে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচনে যেতে হয়। তো কোনো রাজনৈতিক দল যদি এজেন্সি নির্ভর হয়ে যায় সেটা তাদের ব্যাপার। আমাদের রাজনীতি মানুষকে নিয়ে সঙ্গে চলার রাজনীতি। এই দেখলেন না দিল্লির নির্বাচনটা, সবাই মিলে মিশে হই হই করতে করতে কিরকম মানুষ সুন্দর ভোট দিয়ে ভাইকে হারিয়ে দিল। এবার দিদি ভাইয়ের সময়। তৃণমূলের বৈঠক থেকে অভিষেক বলছেন যে বিজেপিতে যোগ দিচ্ছি না, বাজারে ভুল খবর। বিজেপি কি অভিষেককে, না বিজেপিতে যোগ দিচ্ছেন, বিজেপি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন প্রয়োজন হবে? আমরা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে নেব বলেছি? বিজেপি কোথা থেকে আসছে এর মধ্যে? ওদের কারোর পারিবারিক ব্যাপারের মধ্যে ঢোকার আমাদের বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমরা তৃণমূলটাকে এক মনে করি, যেখানে নবীন প্রবীণ বলে কিছু নেই, যেখানে অভিষেক মমতা বলে কিছু নেই, যেখানে দুষ্কৃতী পুলিশ বলে কিছু নেই, যেখানে পঞ্চায়েত কিংবা সাংসদ বলে কিছু নেই, মিলেমিশে একাকার একটা গোল ফুটবল, সেটাই ঘুরে বেড়াচ্ছে চারদিকে। আমার জানা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা এই সমস্ত প্রশ্নগুলো ওদের করেন না কেন? আপনারা এই প্রশ্নগুলো তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী কোনোদিন দেখেন আপনাদের প্রশ্ন করছেন? অবশ্য করার ব্যাপার আছে। আজকে তো দেখলাম আপনি একজন সাংবাদিককে একটু অনুরাগের ছোঁয়া দিয়ে দিয়েছেন ঢোকবার সময়, একজন মন্ত্রী একদম গেটের কাছে দিয়ে দিয়েছেন। এই যে এজেন্সি নিয়ে মমতা ব্যানার্জির যে হঠাৎ অবস্থান বদল, তিনি আগের একটি সাংগঠনিক সভাতেই বলেছেন কোনো ফ্যাক্ট কিছু নেই। আজকে বলছেন এটা পিকের আইপ্যাক নয়, কিন্তু একটা এজেন্সি থাকবে। এই যে এজেন্সি থাকবে না, বলবো কেন? দিল্লির নির্বাচন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে গেছে। এবার লক্ষ্য বাংলা। উনি ঠিকই বলছেন, টার্গেট বাংলা। এবারে লক্ষ্য হচ্ছে বাংলা, ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে। শুধু পূর্বাঞ্চলের মানুষকে আর্থসামাজিক ব্যবস্থা যদি পরিবর্তন করতে হয়, পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়াতে হবে, শিল্পায়ন বাড়াতে হবে, আইন শৃঙ্খলার যে অরাজক অবস্থা তৈরি হয়েছে, যে নৈরাজ্য চলেছে, তার থেকে মুক্তি দিতে হবে। তার জন্য যে কোনো মূল্যে এখান থেকে তৃণমূলকে বিসর্জন দিতে হবে, অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে। আর নিজেদের মধ্যে যদি দল ভেঙে এদিক ওদিক চলে যাচ্ছে, তো আমাদের কিছু করার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন নিয়ম দুর্নীতিতে চার্জশিট প্রকাশ হয়েছে, সেখানে ভাব পাচ্ছে আমার নাম রেখেছে, আমার নাম ভাব পাচ্ছে। সেটা কোর্ট বুঝবে, বিজেপি কেন বুঝবে? অভিষেক বচ্চনের নাম বলেছে কি? বলেছে অভিষেক ব্যানার্জি। অন্য কোনো অভিষেকের
রাজ্যাভিষেক হবে বলে তো আমাদের জানে না। পশ্চিমবঙ্গের একটা স্কুল পাঠ্য বালকও জানে যে কে কি করেছে। কালীঘাটের সুজয় কৃষ্ণ ভদ্রকে যারা কালীঘাটের কাকু বানিয়েছে, তাদের অনুমোদন, অনুপ্রেরণা এবং সক্রিয় অংশগ্রহণে এই প্রাতিষ্ঠানিক লুট হয়েছে, এটা তারা বলে দিতে পারে। কিন্তু অভিষেক বলছেন যে এখানে অভিষেকের যে নাম বলা হলো তাতে কেন তাকে অভিযুক্ত মানে প্রশ্ন উঠে আছে যেটা নিয়ে যে অভিযুক্ত হিসেবে বলা হলো না, সাংসদ হিসেবে বলা হলো না, শুধুমাত্র তার নাম আলোচনার মাঝে আনা হলো। সেটা উনি কালকে আদালতে গিয়ে জিজ্ঞাসা করুন, কারণ আদালতের নির্দেশ এবং নজরদারিতে তদন্ত চলছে, না হলে নিজে থেকেই সিবিআই অফিসে চলে যান। সিবিআই কি একটা গাছালা ভাব? এটা কি সিবিআই এই যে চার্জশিটে অভিষেক ব্যানার্জি সেটা আপনারা কি বলেন? আপনারা এই যে অভিষেক ব্যানার্জি প্রসঙ্গে এমপিও কিছু লেখা হলো না, সেক্ষেত্রে এটা কি একটা দায়বদ্ধতা? আমরা এ নিয়ে কিছু দেখছি না। আমরা তাকিয়ে আছি আদালতের দিকে। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা ভারতীয় বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, এবং আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতায় বিশ্বাস করি। আমরা সেখান থেকে দাঁড়িয়ে এখন আদালতের দিকে তাকিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওরা আমার নাম লিখতে ভয় পেয়েছে, যার মুঝে আচ্ছা লাগা, আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো দুর্নীতি হয়েছে প্রমাণ করতে পারলে কোনো চার্জশিট বা কিচ্ছু দিতে হবে না, আমি নিজেই ফাঁসির দড়ি গলায় দেবো। মা কেন এর ফাঁসির দড়িতে দিয়ে যাবে? এর ফাঁসি টেসি আমরা চাই না। ওনার মধ্যে সুন্দর দেখতে, অল্প বয়স, উনি কেন ফাঁসি দিতে যাবে? আর আমরা এইভাবে কাউকে ফাঁসি দিতে দেবো কেন? আমরা গিয়ে ওখানে প্রতিরোধ করে তুলব যে না না ফাঁসি দিও না। বারবার ফাঁসির কথা বলছেন, উনি কেন বলছেন? ঠিক নয়। আপনাদের সঙ্গে দেখা হলে বলবেন এটা, বিজেপি চায় না উনি আত্মহত্যার পথ বেছে নিন। বিধানসভার বাইরে অখিলগিরির গুন্ডামি, যেখানে লোক ঢোকানোর চেষ্টা করে বিধানসভার ভিতরে, এবং যারা নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা বাধা দেওয়ার চেষ্টা করলে পরবর্তীকালে যখন আমাদের রিপাবলিক বাংলার প্রতিনিধি যখন সেখানে যায়, প্রশ্ন করে তাকে বুম সরিয়ে দেওয়া হয় এবং আজকে পর্যন্ত দেওয়া হয়। অখিলগিরি আছড়ে দিয়েছে, হাত কামড়ে দেয়নি, অনেক ভাগ্য ভালো। কারণ এখানে তো হাত কামড়ে দেওয়া পুলিশ আছে। আর যাওয়ারই বা দরকার কি ছিল ওখানে তোমাদের? তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস, আর অখিলগিরির মধ্যে একটা বীর রসের প্রভাব আছে। বারবারই উনি হুমকি টুমকি দেন, রাষ্ট্রপতিকেও ছাড়েন না। সেখানে তোমাদের বাচ্চা ছেলে সাংবাদিক ফট করে ওখানে ঢুকে গেছে। ঠিক করুন। গেটের বাইরে হচ্ছে, হ্যাঁ, বিধানসভা গেটের সামনে, যখন তৃণমূল গেটের সামনেও হতে পারে, ভিতরেও হতে পারে, গঙ্গার পাড়েও হতে পারে, পূর্ব মেদিনীপুর হতে পারে, যে কোনো জায়গায় ঘটতে পারে। ঢুকলেই বিপদ, এমনি বাঘ তো। বাজারে একটা অভিষেক আজকে একটা ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যাটা তার বক্তব্যে অভিষেক হঠাৎ ব্যাখ্যা দিলেন, বাজারে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, আমি বিজেপির হাতে কলকে তামাক খেয়ে নাকি ঘুরছি, আমি বিজেপিতে যাবো না। কয়েকটা সংবাদ মাধ্যম এই কাজ করছে। এই যে আজকে যে মঞ্চ দেখা গেল, যে মঞ্চ এর আগে আমরা দেখিনি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একার ছবিতে পুরো মঞ্চ, সেখানে অভিষেক এবং মমতা উপস্থিত, তারা দুজনেই বক্তব্য রাখছেন। সেখানে অভিষেকের যে সাফাই দেওয়া, নতুন কোনো দল করছি না, আমি বিজেপিতে যাচ্ছি না, এই সাফাই অভিযান নামলেন কেন? দেখুন, আমরাও অভিষেককে নেবটেব না। এবার সংবাদ মাধ্যমে আপনারা সাংবাদিকরা কি খেয়ে কার থেকে খবর করছেন, সেটা আপনাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে। আপনারা জানতে চাইবেন, আপনারা সাফাই দেবেন, আমাদের এর মধ্যে কোনো উৎসাহ নেই। তো আজকে দলের দুই অংশকে, দুই নেতাকে, দুই অংশকে দেখতে হবে বার্তা দিতে, নাম না করে, কিন্তু তাদের আচরণে তারা অসন্তুষ্ট। প্রথমে অভিষেক মঞ্চে এসে বলে গেলেন, বড় বড় সব পদে মুখপাত্র বসে আছেন, এমএলএ এমপি বসে আছেন, তাদের যা আচরণ, তাতে আপনারা নিজেদের জন্য দলকে ছোট করছেন, নিজেদের ক্ষমতা দেখাতে গিয়ে যারা করছেন তাদের চিহ্নিত করা গেছে। আমি আগেও মুকুল, শুভেন্দু এদের চিহ্নিত করেছিলাম, এবারও চিহ্নিত করছি, পরে ট্যাগ করে দেবো আপনাদের। অভিষেক বার্তা দিয়ে গেলেন যে মুখপাত্র বা এমএলএ এমপি হয়ে যারা বসে বড় বড় কথা বলছেন, দলকে ছোট করছেন, এটা একদিকে ভালো, এদের চিহ্নিত করা যাচ্ছে। ঠিক যেমন শুভেন্দু, মুকুল, এদের আমি চিহ্নিত করেছিলাম, আমি ব্যবস্থা নিয়েছি, এদেরও কিন্তু চিহ্নিত করে রাখছি, ট্যাগ করে দেবো। অভিষেক বার্তা দিলেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উঠছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার এসে বলছেন হঠাৎ নেতা হয়েছে কিছু, কেউ বলছে সিম্বল চিনি না, নেতার নাম বলছে,
কেউ বলছে তৃণমূল বুঝি না, আমরা দাদার রাজনীতি করি, সিম্বলটাই আসল মনে রাখবেন, ওটা না থাকলে পঞ্চায়েতেও জিতবেন না। এই দুটো অংশকে কি দুই নেতা নেত্রী এসে কার্যত বার্তা দিয়ে আমাদের এই নিয়ে আলোচনা করার কোনো উৎসাহ নেই। যেরকম উনি দুজনকে চিহ্নিত করে দিলেন, যিনি শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের নাম বললেন, এই দুজনই কিন্তু আবার ওনাকে চিহ্নিত করে দিয়েছিল এবং ওনাকে চিহ্নিত করতে গিয়েই তারা হয়তো দলের বাইরে চলে এসেছে। আর যে রাজীব বন্দ্যোপাধ্যায় আমাদের দলে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন, এখন তিনি শপথে আছেন, যার তিনি নাম বলছেন না, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এখানে যা যা বলে গেছেন এবং আমাদের কাছে যা দলিল দস্তাবেজ আছে, যারা তৃণমূল থেকে এসেছিলেন কোনো সময়, রাজনৈতিক সৌজন্যের কারণে এবং রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা সেগুলো বলবো না, কারণ কেউ বিপদে পড়ুক আমরা চাই না। দলে আন্ডারকারেন্টের কি প্রমাণ এটা? হুম? দলের একটা যে তরল, দলের নিচে যে একটা আন্ডারকারেন্ট রয়েছে বা উপদলীয় সংস্কৃতির আঁচ পাচ্ছেন আরে তৃণমূলই তো একটা কারেন্ট। বাঘে ছুলে 17 ঘা, তৃণমূলে চলে 34 ঘা। তৃণমূল একটা এত বড় শক্তিশালী দল, কারেন্ট, এগিয়ে বাংলা। মুখ্যমন্ত্রী বলেন যে আমি বাঘ, আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন, আমি লড়াইয়ে পিছবো না। আপনারা সেই দলের আন্ডার কারেন্টে ঢুকতে যাচ্ছেন, উপরের কারেন্টটা বুঝতেই পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন টিএমসির ভিতরে বা বাইরে থেকে চক্রান্ত করলে আক্রান্ত হতে হবে। হুম? ওই এক ঘুরিয়ে বেরিয়ে একটাই বার্তা, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙো, মারো, এলাকায় যেন কোনো বিরোধিতা শুরু করলে তার উপরে ঝাঁপিয়ে পড়ো। ওটা তৃণমূলের চক্রান্ত নয়। তৃণমূল তো তৃণমূলকে মারছেই, রোজ তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হচ্ছে। তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তৃণমূলের চলে যাওয়াটা প্রয়োজনীয়। বিজেপির হাতে বাংলার সংস্কৃতি বিপন্ন।